বাংলাদেশের রাজনীতিতে এখন যিনি অনিবার্য হয়ে দাঁড়িয়েছেন তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে নির্বাসিত জীবন কাটাতে বাধ্য হওয়া তারেক রহমান ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হওয়ার পর একে একে সকল মামলা থেকে অব্যাহতি পেয়েছেন। সবশেষ ২১শে আগস্ট গ্রেনেড হামলা মামলার মতো একটি গুরুতর অভিযোগ থেকেও তিনি অব্যাহতি পেয়েছেন। তাই আইনজ্ঞদের মতে তার আর দেশে ফেরার কোনো আইনি বাধা নেই। তাহলে কবে ফিরছেন তারেক রহমান, নাকি যে কোনো সময় তিনি ফিরছেন দেশে? তবে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন তারেক রহমানের দেশে না ফেরা কোনো একক কারণে নয়, বরং এটি একটি বহুমাত্রিক এবং সুচিন্তিত কৌশলের অংশ। রাজনৈতিক লাভ ক্ষতি, ব্যক্তিগত ও রাষ্ট্রীয় নিরাপত্তা, দলের সাংগঠনিক প্রস্তুতি এবং আন্তর্জাতিক প্রেক্ষাপট, এই সব কিছু বিবেচনায় নিয়েই তিনি তার প্রত্যাবর্তনের চূড়ান্ত সিদ্ধান্তটি নেবেন। তাই তার এই অপেক্ষা হয়তো একটি রাজনীতিতে একটি নতুন অধ্যায়ের সূচনার অপেক্ষা। সালাম, নমস্কার, আদাব। আপনারা দেখছেন ডিবিসি নিউজের সাপ্তাহিক বিশেষ আয়োজন নেটিজেন ভার্সেস সিটিজেন। সঙ্গে আছে আব্দুল্লাহ হীরা। অনুষ্ঠানটি নিবেদন করছে রেক্সল। কিছুদিন আগে লক্ষ্য করা গেছে তার দেশে ফেরা নিয়ে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক আগ্রহ, প্রস্তুতির মতো বিষয়গুলো। তারেক রহমান ঢাকায় কোথায় থাকবেন সেই বাড়ির প্রস্তুতি খবর পাওয়া গেলেও তিনি কবে ফিরবেন দেশে তা নিশ্চিতভাবে বলতে পারছে না কেউ। তবে দলীয় সূত্র এবং তার ঘনিষ্ঠরা জানাচ্ছেন তারেক রহমান দেশে ফিরেই আগামী নির্বাচনে দলকে নেতৃত্ব দেবেন। সেই হিসেবে ২০২৫ সালের মধ্যেই তিনি বাংলাদেশে ফিরবেন এমন ধারণাই দেওয়া হচ্ছে। তারেক রহমানের দেশে ফেরার ক্ষেত্রে প্রধান অন্তরায় হলো তার নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগ। তারেক রহমানের বিরুদ্ধে থাকা আইনি সমস্যা দূরীভূত হয়েছে এবং রাজনৈতিকভাবেও বিএনপি বর্তমানে সুবিধাজনক অবস্থানে রয়েছে। তা সত্ত্বেও তার দেশে না ফেরার মূল কারণ নিরাপত্তা। তার আইনগত প্রক্রিয়া এবং নিরাপত্তাকে দুটি ভিন্ন বিষয় হিসেবে উল্লেখ করা হয়েছে। তারেক রহমানের মতো শীর্ষস্থানীয় রাজনৈতিক নেতার নিরাপত্তা ঝুঁকি থাকা স্বাভাবিক, যা এশিয়ার রাজনীতিতে নতুন কিছু নয়। গত ১৫ বছরে বাংলাদেশে একটি অস্বাভাবিক শাসন ব্যবস্থা বিদ্যমান ছিল, যেখানে গুম ও হত্যার মতো ঘটনা ঘটেছে। এই সময়ে পুলিশ এবং সেনাবাহিনীর মতো রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর দলীয়করণ করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন। এমন একটি পরিস্থিতিতে রাজনৈতিক নেতাদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করা আবশ্যক। বর্তমান সরকার সেই নিরাপদ পরিবেশ এবং রাজনৈতিক পরিসর তৈরির জন্য কাজ করছে। সবশেষ ২১শে আগস্ট গ্রেনেড হামলা মামলা সহ সব মামলা থেকে অব্যাহতি পাওয়ার পরও তারেক রহমানের দেশে না ফেরার পেছনে সবচেয়ে বড় কারণ কি হতে পারে? ব্যক্তিগত নিরাপত্তা নাকি রাজনৈতিক কৌশল? দর্শক, আজকের বিষয় কবে ফিরবেন তারেক রহমান, এ নিয়ে আলোচনা করব। এই আলোচনায় আজকে নেটিজেন হিসেবে আছেন দৈনিক ইত্তেফাকের রাজনীতি ও নির্বাচন বিষয়ক সম্পাদক সাইদুর রহমান, এবং সিটিজেন হিসেবে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর আবদুল্লাহ আল মামুন। দুজনকেই স্বাগত জানাচ্ছি। শুরুতেই যেতে চাই সাইদুর রহমান আপনার কাছে। আপনি নেটিজেন হিসেবে একটু আমাদেরকে বলুন যে তারেক রহমানের আইনি আর কোনো, আমরা যতটা জানি যে বাধা নেই, আইনজ্ঞরা তাই বলছেন। ঠিক গণমাধ্যম কর্মী হিসেবে আপনার কাছে কেমন তথ্য আছে, নেট দুনিয়ার মধ্য থেকে কেমন তথ্য পেয়ে থাকছেন? আমরা তো আশা করতে পারি যে কোনো সময় তারেক রহমান দেশে ফিরছেন। জি, ধন্যবাদ। আপনারা জানেন যে এই মুহূর্তে বাংলাদেশের রাজনৈতিক কেন্দ্রের বিরুদ্ধে হলো বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। উনি কবে ফিরবেন, কবে আসছেন, কখন আসবেন, এটা নিয়ে এখন মূল আলোচনা। আমরা যদি দেখতে যাই ওনার বিরুদ্ধে যে মামলা ছিল ২১শে আগস্ট গ্রেনেড হামলা, যে মিথ্যা মামলা, সেটি কিন্তু ইতিমধ্যেই সর্বোচ্চ আদালত আপিল বিভাগ কর্তৃক উনি খালাসপ্রাপ্ত হয়েছে। অর্থাৎ ওনার দেশে ফিরতে আইনগত আর কোনো বাধা আমরা এই মুহূর্তে আছে বলে মনে করছি না। সেক্ষেত্রে আমি এখান থেকে ২ থেকে ৩ দিন আগে বিএনপির মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে আমি কথা বলেছিলাম যে আপনাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কবে দেশে ফিরতে পারেন। ওনার মন্তব্য ছিল যে উনি অচিরেই দেশে ফিরবেন এবং দেশে ফেরার উনি প্রস্তুতি নিচ্ছেন। কিন্তু একজাক্টলি ওনারা
তারিখটি বলতে পারেনি। তবে আমরা আমাদের যে সূত্রগুলো থেকে আমরা যতটুকু জানতে পেরেছি, উনি সম্ভবত তফসিলের আগে বা তফসিল ঘোষণার সাথে সাথে উনি বাংলাদেশে ফিরবেন। কারণ আমরা যতটুকু জানি যে উনি এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি। উনার কিছু সিকিউরিটি প্রবলেম আছে যেগুলো এখনো পর্যন্ত অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে পুরোপুরি নিষ্পত্তি করা সম্ভব হয় নাই। এবং আমরা আরো একটি বিষয় জানি, যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে আপনারা জানেন যে বাংলাদেশের রাজনীতিতে সবসময় বহির্বিশ্বের একটি প্রভাব থাকে। সেখানে ভারত, আমেরিকা বা চায়না, তাদের সিকিউরিটি টিমেরও কিছু কনসার্ন থাকে। যেহেতু তারেক রহমান, আমরা ধরে নিতে পারি আগামীতে যে ইলেকশনটি হবে সেই ইলেকশনের মাধ্যমে হয়তোবা উনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন। আপনি একটু আপনার জায়গা থেকে মনি যেটি গণমাধ্যম কর্মী হিসেবে বিভিন্ন সূত্র ধরে বলছিলেন, আপনার পর্যবেক্ষণ থেকে কি মনে হয় তারেক রহমান এখন আসলে দ্রুত সময়ের মধ্যে বাংলাদেশে না ফেরার কি কি কারণ হতে পারে? উনি উল্লেখ করছিলেন তফসিল ঘোষণা বা ঠিক কাছাকাছি সময়ে আসবেন। ধন্যবাদ আপনাকে। আমার মনে হয় যে উনি, যেটা আপনি বলছিলেন যে উনি দ্রুততম সময়ে ফিরবেন, এবং আমার আমার কাছে কোনো স্পেসিফিক তথ্য নেই, বাট অবস্থা বিশ্লেষণে যেটা আমি বুঝি, যে আমার মনে হয় যে উনি মাস না, আশা করি যে সপ্তাহের মধ্যে ফিরবেন। আহ এইটা এই কারণে বলছি যে বর্তমান যে রাজনৈতিক বাস্তবতা, এই বাস্তবতার ওনার আগমনটা খুবই গুরুত্বপূর্ণ। এবং সাইদ একটু বলার চেষ্টা করেছে, আমি একটু খোলাসা করতে চাই যে বর্তমানে যে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষিত এবং বাস্তবতা দুটোতেই এদেশের একমাত্র অভিভাবক হিসেবে তারই দায়িত্ব গ্রহণ করার কথা, এবং ফেসিবাদ দীর্ঘ সময় থেকেছে, কিন্তু এখন বাংলাদেশের একমাত্র রাজনৈতিক অভিভাবক উনি হয়েছেন। কিন্তু শেষ মামলাটা অ্যাপিলেট ডিভিশনে শেষ হয়ে গেল। আমার মনে হয়, জন্য আমি বলছি যে উনি বোধহয় মাস না, সপ্তাহান্তে ফিরবেন বলে আমি বিশ্বাস করি। এর বাইরে আরেকটি কাভার, সিকিউরিটি কাভার করেছে, ইন্টারন্যাশনাল রিজন সুন্দর করে সাইদ বলেছে। বাট এর আরো কিছু ছোটখাটো বিষয় যেগুলো আমার মনে হয় যে কনসিডারেশনে নিতে হবে, সেটা হচ্ছে যে ওনার অ্যাকোমোডেশন, মুভমেন্ট, ইন্টারনাল সিকিউরিটি অর্থাৎ বিএনপি সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট, সার্ভিলেন্স, এই বিষয়গুলোকেও কনসিডারেশনে নিতে হবে। এবং আরেকটি জিনিস হচ্ছে যে যখন আমরা নিরাপত্তার কথা বলছি বা মুভমেন্টের কথা বলছি, এটা কিন্তু শুধু ঢাকা শহরে না, সারা দেশে ওনাকে নিয়ে যে উৎসাহ উদ্দীপনা বা নির্বাচন কেন্দ্রিক মিটিং বা সভা সমাবেশে যাওয়ার আগেও আমার মনে হয় যে উনি দলের নেতাকর্মীদের বিভিন্ন ফোরামে দেখা দেওয়ার চেষ্টা করবেন ফিজিক্যালি, যেটা অনেক কাঙ্ক্ষিত বিএনপির নেতাকর্মীদের কাছে। তার জন্য সবগুলো বিষয় অ্যাসেস করেই হয়তো বা উনি ফিরবেন। বাট আমার কাছে মনে হয় যে এটা আর মাস নয়, এটা সপ্তাহের বিষয়। সেক্ষেত্রে আবার যদি আমি সাইদুর রহমানকে একটু প্রশ্ন করি, যে যেটি আব্দুল আল মামুন মানে মানে কোনো কনক্রিট কোনো সোর্স না থাকার পরেও তিনি এরকম একটা অনুমান করেন বা অনুধাবন করেন। আপনি বলছিলেন যে তফসিল ঘোষণার আগে বা কাছাকাছি সময়ে সম্ভবত তিনি আসবেন। আমরা তো দেশের পরিস্থিতি আমরা থেকে যা বুঝতে পারছি যে দেশের পরিস্থিতিতে এই মুহূর্তে রাজনৈতিকভাবে হয়তো সবাই নির্বাচনমুখী বা আলোচনার মধ্যে আছে, কিন্তু সার্বিক যে সিকিউরিটি পরিস্থিতিতে বারবার উদ্বেগের আমরা গণমাধ্যমে কিন্তু উদ্বেগ প্রকাশ করে অনেক নিউজ হচ্ছে। তো সেই পরিস্থিতিতে যদি এমন হয় যে এটা পিছিয়ে যায় বা এটার কোনো ডেভেলপমেন্ট হয়, সেক্ষেত্রে কি উনিও পিছিয়ে যাবেন? মানে এখন তো অনিবার্য হয়ে দাঁড়িয়েছে তার উপস্থিতি। সাইদুর রহমান। জি, আমরা যতটুকু জানি যে উনি কিন্তু এখনো পর্যন্ত ভোটার হন নাই। মানে আপনারা জানেন যে আগামী জাতীয় নির্বাচনে ওনাকে অংশ নিতে গেলেও অবশ্যই ওনাকে ভোটার হতে হবে। এবং আমরা যেটি জানি যে উনার মিসেস ডক্টর জুবাইদুর রহমান, উনি কয়েক মাস আগে বাংলাদেশে এসেছিলেন, উনি তখন ভোটার হয়েছিলেন। এবং ইলেকশন কমিশনের যে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম, তার দ্বিতীয় দফা তারা চূড়ান্ত ভোটার তালিকা সম্পন্ন করেছে। আমরা যেটি জানি যে আগামী 31শে অক্টোবর পর্যন্ত সর্বশেষ বাংলাদেশের ভোটারযোগ্য নাগরিকরা ভোটার হতে পারবেন। সেক্ষেত্রে আমার কাছে একটি তথ্য ছিল যে উনি 28শে অক্টোবর দেশে আসতে পারেন। এবং সেই দেশে আসার প্রস্তুতির অংশ হিসাবে এমিরেটস এর বিজনেস ক্লাসের ফ্লাইট গুলো বুকিং রাখা হয়েছিল। আমার যে সোর্স সেটি আমাকে জানিয়েছিল। আমি এখন পর্যন্ত নিশ্চিত না। তবে উনি যদি বাংলাদেশে নাও আসেন, সেক্ষেত্রে কূটনৈতিক মিশনের মাধ্যমে উনি ভোটার হতে পারবেন, অথবা সশরীরে দেশে এসেও ভোটার হওয়ার ওনার সুযোগ আছে। উনি যখন দেশে সাইদুর ফিরবেন রহমান, তখন যেখানটায় আপনি বাংলাদেশের বলছিলেন, একটু যদি আমি প্রশ্ন অ্যাড করি, মানে আমরা দেখলাম যে শেষ যেটি গুরুত্বপূর্ণ
21শে আগস্ট গ্রেনেড হামলা মামলার বিষয়টিতে নিষ্পত্তি পাওয়ার পরে সরকার থেকেও কিন্তু এক ধরনের গ্রিন সিগন্যাল যেটা বলা হয়, যে সরকার থেকে আগ্রহ নিয়ে বলা হলো যে তিনি যে ধরনের ডকুমেন্টের মধ্য দিয়ে দেশে ফিরবেন সেক্ষেত্রে সরকার সর্বোচ্চভাবে সাপোর্ট দিবে। সেটাও তো একটা খুব ইঙ্গিতপূর্ণ কথা যে খুব দ্রুত তারেক রহমানকে দেশেই বর্তমান অন্তর্বর্তী সরকার চাইছেন। আপনি তো লক্ষ্য করেছেন বোধহয়। জি, আমরা দেখেছি যে পররাষ্ট্র উপদেষ্টা উনি বলেছেন যে ট্রাভেল ডকুমেন্টস এর ক্ষেত্রে যদি কোনো সহযোগিতা লাগে তাহলে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ওনাকে সহযোগিতা করা হবে। কিন্তু ওনার আসতে কিন্তু বাংলাদেশে যে কোনো সমস্যা যেটি বলা হচ্ছে ট্রাভেল ডকুমেন্টস বলেন বা যে কোনো প্রসেসিং বলেন, উনি যে কোনো সময় বাংলাদেশে আসতে পারেন। উনার আসার ক্ষেত্রে এই মুহূর্তে আইনগত কোনো বাধা নেই। কিন্তু মূল সংকটের জায়গাটি কিন্তু আমরা আলোচনা করছি না। যে সংকটটি হলো যে উনার নিরাপত্তা। কারণ আপনারা জানেন যে বাংলাদেশের রাজনীতি ইতিমধ্যে উনাকে কেন্দ্র করেই আবর্তিত। সেই জায়গায় যদি উনার সিকিউরিটি দেয় আমরা যদি এখনো যদি নিশ্চিত না করতে পারি, সেক্ষেত্রে কিন্তু বড় সমস্যা। আমি যে কথাটি বলতে চেয়েছিলাম সেটি হলো যে বাংলাদেশ একটি তৃতীয় বিশ্বের রাজনৈতিক খুব ঝুঁকিপূর্ণ একটি রাষ্ট্র। বাংলাদেশের রাজনীতি সাধারণত প্রতিবেশী ভারত, আমেরিকা এবং চায়নার বেশ কিছু আহ প্রভাব বাংলাদেশের রাজনীতিতে আছে। সেক্ষেত্রে আমি যেটা জানি বা আমার সূত্র অনুযায়ী ৩টা দেশের ভিতরে ২টা দেশের সিকিউরিটি ক্লিয়ারেন্স উনার আছে। একটি দেশ থেকে এখনো পর্যন্ত উনার সিকিউরিটি ক্লিয়ারেন্সটা উনি পান নাই। সেক্ষেত্রে উনার এই ক্লিয়ারেন্সটা হয়তোবা উনি অচিরেই পেয়ে যাবেন। এটি হলো একটা আন্তর্জাতিক পরিস্থিতি। আর বাংলাদেশের যে বাস্তবতায় উনার একটি নিজস্ব সিকিউরিটি টিমের প্রয়োজন আছে, সেই প্রয়োজনীয়তা অনুযায়ী সেই টিমটি সম্ভবত সাজানো হয়েছে এবং উনি যেখানে উঠবেন, যে বাসাতে উঠবেন সে বাসারও পরিস্থিতি অনেকটা এগিয়ে আনা হয়েছে। মানে পুরোপুরি ওনার যে যেখানে উঠবেন যে ওনার শ্বশুরের বাড়িতে সম্ভবত ডাক্তার জুবাইদুর রহমানের পৈতৃক সূত্রে যে বাড়িটি উনি পেয়েছেন, সেই বাড়ির প্রস্তুতি অনেকটা আহ সাজানো গোছানো অনেকটা সম্পন্ন হয়ে গেছে। উনি সেখানে সম্ভবত উঠবেন আমরা যেটি জানি। সবকিছু মিলে উনার আসার ক্ষেত্রে আমার মনে হয় না আপাতত কোনো আইনগত কোনো জটিলতা আছে। যেটি আছে নিরাপত্তা জনিত সমস্যা। এক্স্যাক্টলি, আমার এক্স্যাক্টলি। মনে হয় তাই আমরা সেটিও একটু আরো একজন অতিথি ডক্টর আব্দুল আল মামুনের কাছে যেতে চাই। এই নিরাপত্তা বিষয়ক প্রশ্নই আপনাকে রাখতে চাই। বাংলাদেশে এখন তারেক রহমান ফেরার মধ্য দিয়ে আমাদের সাধারণ জনগণের বা বিএনপির সমর্থকদের যে জনস্রোত, সেটি একটি বড় একটা এমনিতেই নিরাপত্তা বলয় তৈরি করে দেয়। কিন্তু তার উপস্থিতি রাজনীতি তার অনিবার্য অবস্থা এবং দেশের যেটি বলছিলেন সাইদুর রহমান যে নেক্সট নির্বাচনে তার গুরুত্বপূর্ণ অন্তর্ভুক্তি এবং দেশের মানে দেশের প্রধানমন্ত্রী হিসেবে তাকেই হয়তো ধারণা করে এই রাজনীতির এই সংকটটা কাটানোর সবাই টার্গেট করছে। তো তিনি আন্তর্জাতিকভাবেও অনেক গুরুত্বপূর্ণ হয়ে উঠছেন বাংলাদেশের এই বড় অনিবার্য নেতা হিসেবে। তো সেই জায়গায় নিরাপত্তা ইস্যু একটা বড় ইস্যু। আপনি একটু যদি আপনার জায়গা থেকে একটু বিশ্লেষণ করেন। পাশাপাশি আরেকটি কথা আপনার কাছ থেকে একটু জানতে চাই, যেটি বলা হচ্ছিল এটা আমরাও গণমাধ্যম থেকে একটু জেনেছি যে তার উপস্থিতিটা তফসিলের ঠিক কাছাকাছি সময়ে বিএনপির যে একদম নীতি নির্ধারণী ফোরাম তারা চায়। এটি কি এমন যে তার উপস্থিতিতে বিএনপি কিছুটা নেতাকর্মীদের খুব বেশি আগ্রহ তৈরি হবে, খুব বেশি অ্যাটাচমেন্ট বাড়বে, তাতে বিএনপির একটা জনপ্রিয়তা ঘাটতি হতে পারে নির্বাচনের আগে? সেটাও কি একটা বড় কারণ, মানে নির্বাচনের আগে যদি লম্বা সময় তারেক রহমান ঢাকায় থাকেন? না, আমার প্রথম হচ্ছে নিরাপত্তা যে জায়গাটা আপনি আমরা তো যেটা বলছি যে আপনি যেটা বললেন বিএনপির একটা বড় সমর্থক গোষ্ঠী আছে, তারা নিরাপত্তা বলয় তৈরি করতে পারে, তাদের অবস্থান নিতে পারে। কিন্তু ওনার যারা মেইন সিকিউরিটি টিম থাকবে তাদের প্রত্যেকের ক্যাপাসিটি অ্যাসেসমেন্ট, অতীত অভিজ্ঞতা বা যোগসূত্র দেশে বিদেশে, সেটি কিন্তু বড় একটি নিয়ামক একটা সিকিউরিটি পার্সোনাল সিলেক্ট করার বিষয়। আমরা এই প্রসেস গুলো আমার ধারণা যে এখনো বোধহয় কনক্লুশনের দিকে আসেনি এবং সে কারণেই হয়তোবা আরেকটু দেরি হচ্ছে বা আরেকটু দেখছি। কিন্তু এই জায়গাটা আমি থাকতে চাই যে হয়তোবা উনি খুব শীঘ্রই যে আসবেন এবং তফসিলের আগে যে আসবেন এটি আমার মনে হয় না। আপনার দ্বিতীয় প্রশ্নে চলে যাচ্ছে এই কারণে যে এখন যে রাজনৈতিক একটা দোলাচল তৈরি হয়েছে, কোনো কোনো গোষ্ঠীর কাছ থেকে এমন এমন বিষয়কে সামনে আনা হচ্ছে এবং অনেকে ইঙ্গিত করছে বা আমরাও বলছি যে নির্বাচন পিছিয়ে দেওয়া সেটা পায় তারা কিনা জুলাই সনদকে নিয়ে আসে, পিআর পদ্ধতিকে নিয়ে আসে। সেখানে কিন্তু উনি যখন ফিরবেন আমি মনে করি যে এই বিষয়গুলো ধোপে ঠিকবে না এবং ওনার শারীরিক উপস্থিতি এমন একটা পরিস্থিতি তৈরি করে যে কারণে আমি বললাম একটু আগে যে উনি এমন একজন অভিভাবকে পরিণত হয়েছেন শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে, যে একক অভিভাবকে পরিণত হয়েছে। অনেক সিদ্ধান্ত নিতে পারবেন। আমরা সোশ্যালজিতে বলি যে মিথস্ক্রিয়ার মাধ্যমে সমাধান সবচেয়ে ভালো হয়, সেই জায়গাটা একটা সুযোগ তৈরি হবে। তো
তো এই জন্য আমার কেন জানি মনে হয় উনি তফসিল না, তার আগে ফিরবেন, এবং এই যে বর্তমান যে দোলাচলটা তৈরি হয়েছে ওনার আগে ফেরাটা জরুরি, এবং এই কারণে আমি বারবার বলছি যে সেটা উনি আগে ফিরবেন, এই সমস্যাগুলো সমাধান করবেন, এবং আমরা ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, বা আর অন্যভাবে বললে উনি ফিরবেন, সমস্যাগুলো সমাধান হবে, তফসিল ঘোষণা হবে, তারপরে নির্বাচন। কিন্তু আমি তফসিল পর্যন্ত কেন জানি আমার মনে হয় যে অপেক্ষা করতে হবে না, তার আগেই উনি ফিরবেন। আব্দুল মামুন, আপনার কাছে আরেকটি জিনিস সামনে নিয়ে আসতে চাই বিষয়টি। আমরা বিগত সময়ে দেখেছি বিএনপির অনুপস্থিতিতে নির্বাচন, মানে বিএনপির না থাকার কারণে যে রাজনৈতিক সংকট তৈরি হওয়া, বা যেটা হয়েছে যে সাধারণ মানুষের অন্তর্ভুক্তি কমে যাওয়া, সেখানে কিন্তু আমরা অনেক নেতাকর্মী বা নেতাদের আমরা দেখেছি। আমরা হিরো আলমকেও নির্বাচন করতে দেখেছি, যিনি রাজনীতির মাঠে কখনোই আসেননি, মানে আমরা কখনোই রাজনীতির মাঠে তেমনটা দেখিনি। তো আপনি যেটা বলছিলেন যে ওনার উপস্থিতিতে তো এইটা আশা করা যায়, মানে অন্য দলগুলো এখন যে রাগঢাক অনেক কিছু দেখাচ্ছে, অনেক কিছু মনে হচ্ছে যে তারাই অনেক গুরুত্বপূর্ণ, সেটা অনেকাংশে কমে যাবে বলে ধারণা করা, মানে এটা কি যৌক্তিক কিনা? না, দুটো জিনিস। প্রথমটি হচ্ছে যে এখন যে আপনি দৌড়ঝাঁপ বিভিন্ন ইস্যুকে সামনে আনা দেখছেন, যদি সরকার ফেব্রুয়ারিতে যে ইলেকশন করবে এটা কিন্তু মোটামুটি আমরা এখন নিশ্চিত করে বলতে পারি, যদি তত্ত্বাবধায়ক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা যেটা বলেছেন সেটা ঠিক থাকে। এবং ওইটা খুব ক্রিটিক্যাল একটা বিষয়, খুবই গুরুত্বপূর্ণ বিষয়, যে সরকার ফার্মলি ফেব্রুয়ারিকে সামনে যদি হোল্ড করে, এটা একটা স্ট্রং মেসেজ তখন যে পলিটিক্যাল পার্টিগুলো নানান বিষয়কে সামনে আনছে তাদের কাছে যাবে। দ্বিতীয় হচ্ছে যে আপনি যে রাজনীতি আপনি মাঠে দেখছেন সেটা রাজনীতি কিন্তু হয়তো 10, 20, 30%, কিন্তু পেছনের যে রাজনীতি আমার মনে হয় সেই জায়গাটাতে এখনো কাজ চলছে। নেগোসিয়েশন বিএনপির সঙ্গে, জাতীয় পার্টির যে ইস্যুটা আমরা রিসেন্টলি দেখছি, অন্যান্য দলগুলো জোট মোর্চা এই বিষয়গুলো ভিতরে ভিতরে কাজ হচ্ছে, বা জুলাই সনদ নিয়েও কিন্তু আমরা জানি যে কাজ হচ্ছে। এখন ওনার উপস্থিতি যখন হবে, যে কারণে একটু আগে যে কথাটা বললাম, ওনার উপস্থিতিতে এই যে বিষয়গুলো আমি ম্লান হয়ে যাবে তা বলবো না, বাট উনি অভিভাবক হিসেবে আবির্ভূত হয়ে এগুলো সমাধান করতে পারবেন। আর দ্বিতীয়ত যেটা আমি বললাম, যে যখন সরকার ফেব্রুয়ারিতে ফার্মলি হোল্ড করবে তখন ওনার যে উপস্থিতি এবং অন্য দলগুলো সেটা একটা ফায়দাও নিতে পারবে, বা একটা চাপেও পড়বে, দুইভাবেই বলা যায়। এবং সেক্ষেত্রে ওই জন্যই বারবার আর্গুমেন্টটা করছি যে ওনার তফসিল ঘোষণা পর্যন্ত অপেক্ষা করা উচিত না, আমার মনে হয় ওনাকে আগে আসা উচিত, এই সমস্যাগুলো সমাধান করে অভিভাবকের ভূমিকায় অবতীর্ণ হয়ে তারপরে নির্বাচনে যাওয়া এবং প্রধানমন্ত্রী হওয়া। অফকোর্স তাই। আমরা একদম শেষ পর্যায়ে সাইদুর রহমান আপনাকে শেষ প্রশ্নটি রাখতে চাই, যেটি এই আলোচনার মধ্য দিয়ে আমরা পেলাম। এই যে ডক্টর আব্দুল্লাহ আল মামুন বলছিলেন, এই যে যেটা সামনে রাজনীতিটা দেখা যাচ্ছে এর বাইরের যে রাজনীতি 30 বা 70% বাইরের, আমরা অনেক সময় দেখি কদিন আগে একটা গুমোট ভাব হচ্ছিল রাজনীতিতে, বা অন্তর্বর্তী সরকারের প্রধানের বাসভবনকে ঘিরে, বা যে অনেক আলোচনা হচ্ছে, দেখলাম অনেক পার্টির প্রতিনিধিরাও যাচ্ছেন, গণমাধ্যম কর্মী হিসেবে চোখটা অবশ্যই আপনার ওখানে ছিল। এই যে গুমোট ভাবের মধ্য দিয়ে আবার বিভিন্ন ধরনের মিসলিড হচ্ছে তথ্য, যে আমাদের প্রতিবেশী রাষ্ট্র মানে খুব ক্ষমতার বলয়ে এগিয়ে থাকা ভারত, তাদের একটা গ্রিন সিগন্যাল এসছে, তারা একরকম চেয়েছে, তারেক রহমানের প্রতি তাদের এখন আর কোনো অভিযোগ নেই, তারা চাইছে যে নির্বাচনের মধ্য দিয়ে তারেক রহমানই ক্ষমতায় আসুক, এরকম অনেক কথা শোনা গেল। আপনি আসলে এই ধরনের কথা শুনেছিলেন কিনা, বা ওই গুমোট পরিস্থিতি আপনি পর্যবেক্ষণ করেছিলেন কিনা? জি, একটা জিনিস হলো আপনাদেরকে একটু স্পষ্ট করা দরকার, সেটি হলো যে আগামীতে যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে, সেটি কিন্তু এখনো পর্যন্ত আমি নিশ্চিত করে বলতে পারি না যে অনুষ্ঠিত হবে। তবে হ্যাঁ, নিশ্চিত তখনই করতে পারবো আমাদের যে আলোচনার টপিক, যদি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান উনি বাংলাদেশে যেদিনই প্রবেশ করবেন, আমরা ধরে নিব যে বাংলাদেশে একটি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। মানে ওনার উপস্থিতির উপরে অনেকটা নির্ভর করবে বাংলাদেশের জাতীয় নির্বাচন আসলে হবে কি হবে না। আমি যদি আরেকটি বা প্রশ্ন যাই, ফেব্রুয়ারিতেই হবে? জানেন যে বাংলাদেশের না, তারেক রহমান যদি বাংলাদেশে ব্যাক করেন আগামী অক্টোবরে, তাহলে আমরা ধরে নিতে পারি যে ফেব্রুয়ারিতে একটি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। আর তারেক রহমানের ফেরাটি যদি অনিশ্চিত হয়, তাহলে ধরে নেব বাংলাদেশের জাতীয় নির্বাচনও অনিশ্চিত। এটি হলো আরেকটি প্রসঙ্গ। আমি আরেকটি প্রসঙ্গ একটু বলতে চাই, সেটি হলো যে বাংলাদেশের নির্বাচনে আমরা মোটামুটি ধরে নিয়েছি যে ক্ষমতায় হয়তো বা বিএনপি আসবে, কিন্তু বিরোধী দল কে হবে, এই বিরোধী দল কে হবে সেটি নিয়ে কিন্তু বাংলাদেশের রাজনীতিতে অন্দরমহলে টানা হেঁচড়া শুরু হয়েছে। আপনারা জানেন যে আমরা যদি একটু গভীরভাবে বিশ্লেষণ করি, তাহলে দেখবেন যে আমেরিকার পক্ষ থেকে এরকম বার্তা আছে যে তারা জামাত ইসলামকে বিরোধী দল হিসেবে চায়। আমরা যদি আবার দেখি পার্শ্ববর্তী ইন্ডিয়া, তারা কিন্তু জামাত ইসলামকে বিরোধী দল হিসেবে চায় না, তারা
আদার্স জাতীয় পার্টি বা আদার্স কোন ফোর্সকে বিরোধী দল হিসেবে চায়। তার মানে বাংলাদেশের রাজনীতি কিন্তু এখনো আমেরিকা বা ভারতের যে স্থায়ী যুদ্ধ সেখানেই কিন্তু সীমাবদ্ধ আছে। আমাদের এই যে সংকট যে আগামীতে বিরোধী দল কে হবে? জামাত ইসলাম নাকি অন্য কোন রাজনৈতিক শক্তি? সেটি কিন্তু এখনো পর্যন্ত আমার মনে হয় ফয়সালা হয় নাই। হয়তোবা অচিরেই সেটি অন্দরমহলে ফয়সালা হয়ে যাবে। এবং ফয়সালা হওয়ার পরে সম্ভবত স্বল্প সময়ের ব্যবধানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান উনি দেশে ফিরবেন এবং বাংলাদেশের রাজনীতিতে নির্বাচনের সুবাতাস বইবে এবং বাংলাদেশের জনগণ যে ভোট বঞ্চিত ছিল সেই ভোট বঞ্চিত জনগণ আগামী ফেব্রুয়ারিতে উৎসবমুখর পরিবেশে ভোট দেবেন এবং একটি নির্বাচিত সরকার হয়তো আমরা আগামীতে দেখতে পাবো এবং সেটি তারেক রহমানের নেতৃত্বে হবে এবং বাংলাদেশের জনগণ তারেক রহমানের নেতৃত্বে একটি সুফল ভোগ করবে এবং নতুন বাংলাদেশ তারা উপহার পাবে। অফকোর্স তাই আমরা যেটি আপনার মধ্য দিয়ে বা ডক্টর আব্দুল আল মামুনের মধ্য দিয়ে যেটা পেলাম যে তারেক রহমানের দ্রুত উপস্থিতির মধ্য দিয়ে এটাও নিশ্চিত হওয়া যাবে যে নির্বাচনটা আসলে ফেব্রুয়ারিতে হবে বা নির্বাচনটা নির্দিষ্ট সময়েই হবে, যে কারণে বলা যায় তারেক রহমান দ্রুত বা যে কোনো সময় দেশে ফিরবেন দেশের নির্বাচন ব্যবস্থা সচল করার জন্যই। অনেক ধন্যবাদ দৈনিক ইত্তেফাকের রাজনীতি ও নির্বাচন বিষয়ক সম্পাদক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর আব্দুল আল মামুনকে। ডিবিসি সাপ্তাহিক আয়োজন নেটিজেন ভার্সেস সিটিজেন প্রেজেন্টেড বাই রেক্সল থেকে নিচ্ছে একটা বিরতি। ফিরে এসে আলোচনা করব এশিয়া জুড়ে পরিবারতন্ত্রের বিরুদ্ধে গণরোষ, সরকার বিরোধী তীব্র বিক্ষোভে ফেটে পড়েছে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়া এই প্রসঙ্গে।